স্বাগতম জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে 7 নং প্রশ্নের উত্তর, অর্থাৎ যারা তোমরা 2025 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। 7 নং প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে এ বিষয়ে আজকে কিছু কথা। তো 7 নং প্রশ্নে এরকম প্রশ্নটা থাকবে, কমপ্লিট দ্য সেন্টেন্স। কমপ্লিট দ্য সেন্টেন্স, বাক্যগুলো পূর্ণ করো। আচ্ছা, বাক্য পূর্ণ করো মানে বাক্য পূর্ণ মানে বোঝা যাইতেছে যে অর্ধেক বাক্য লেখা আছে আর অর্ধেক লিখতে হবে। এখন এই বাক্য পূর্ণ করো এটা দুই ভাগে বিভক্ত হতে পারে। একটা হলো বাক্যের প্রথম অংশ লেখা থাকতে পারে, শেষ অংশ পূরণ করতে হবে, এবং এমনও লেখা থাকতে পারে বাক্যের প্রথম অংশ শূন্যস্থান আছে, অর্থাৎ প্রথম অংশ নেই, দ্বিতীয় অংশ লেখা আছে, প্রথম অংশ লিখতে হবে, অর্থাৎ অপূর্ণ বাক্যটাকে পূর্ণ করতে হবে। এই কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য তোমাকে অবশ্যই ভার্বালস গুলো জানতে হবে, যেমন কন্ডিশনালস, ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল। ভার্বালস গুলো ভালো করে পড়তে হবে এবং কমপ্লিটিং সেন্টেন্সের জন্য যে রুলস গুলো আছে এই রুলস গুলো ঠিক মতো পড়তে হবে। তবে অনেক সময়ই দেখা যায় যে বাক্যটুকু দেওয়া থাকে, অর্থাৎ যে বাক্যের অংশটুকু দেওয়া থাকে ওই অংশের উপরে নির্ভর করে বাকি শর্ত সাপেক্ষে বাকি অংশটুকু লিখতে হয়। অনেক সময় গ্রামার এই কথা বলে যে প্রথম বাক্যের যে যে বাক্যটা উল্লেখ করা আছে ওই বাক্যটার সাথে মিল করে অর্থপূর্ণ আরেকটি বাক্য দিয়ে শূন্যস্থান পূরণ করো, সামঞ্জস্যপূর্ণ বাক্য দিয়ে। অর্থাৎ যে বাক্যটা দেওয়া আছে ওই বাক্যের সাথে যে আরেকটা বাক্য মিল খায় এরকম বাক্য দিয়ে শূন্যস্থান পূরণ করতে হয়। আবার আরেকটা জিনিস আছে এখানে, যে আমরা যখন চর্চা করব কমপ্লিটিং সেন্টেন্সটা যখন আমরা চর্চা করব তখন দেখতে পাবো যে অনেক সময় আমাদের কাছে যে প্রবাদ প্রবচন যেগুলো আছে, অনেক অনেক প্রবাদ আছে ইংরেজি বাক্যে, সেগুলো দিয়েও অনেক সময় কমপ্লিটিং সেন্টেন্স করতে হয়। আবার একটি বাক্য যখন অর্ধেক হয় বাকি অংশটা আসলে সেই বাক্যের চাহিদা অনুযায়ী লেখা যায়। আমরা এখানে তোমাদেরকে দেখাবার জন্য যেই 5টি বাক্য লিখেছি, অর্থাৎ তোমার পরীক্ষার প্রশ্নপত্রে এই 5টি বাক্যই থাকবে। আমরা নমুনাটা দেখাচ্ছি যে কিভাবে বাক্যগুলো পূরণ করতে হয়। এখন যদি আমরা এখানে লক্ষ্য করি যে এই যে আনলেস যুক্ত একটা বাক্য আছে, এটা একটা শর্ত আছে, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি। আচ্ছা, যদি তুমি মনোযোগ সহকারে অধ্যয়ন না করো, পড়াশোনা যদি না করো, তাহলে এখানে কি বাক্য দিলে এটার সাথে মিলে একটি সঙ্গতিপূর্ণ বাক্য আমাকে সেখানে দিতে হবে। এটার বাংলা হলো আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি। যদি না তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো বা স্টাডি করো, অধ্যয়ন করো, তাহলে তুমি কি করবে, এখানে এই বাক্যের সাথে সঙ্গতি রেখে আরেকটি বাক্য ব্যবহার করলেই বাক্যটা পূর্ণ হবে। দ্বিতীয় বাক্য, ইট ইজ বাংলাদেশ, তো এই হয় বাংলাদেশ, তাহলে এর সাথে কি আরেকটা সঙ্গতিপূর্ণ বাক্য আমাদের দরকার আছে। আচ্ছা, এখানে দেখি 1971 ইজ দ্য ইয়ার, 1971 সাল একটি যে বছর, এটা কি কি জন্য স্মরণীয়, আসলে এখানে একটা সঙ্গতিপূর্ণ বাক্যেরও দরকার আছে। আচ্ছা, ইফ আই হ্যাভ সিন ইউ, এটা ইফ কন্ডিশনাল, অর্থাৎ এই বাক্যটাকেও পূর্ণ করার জন্য নিয়ম আছে। তো আমি অত্যন্ত দুঃখিত যে যেহেতু পরীক্ষা অতি নিকটে, এই জন্য রুলস গুলো পড়ানোর সময় হলো না, সেই জন্য শুধু আমরা এই 5টা বাক্যই আজকে তোমাদেরকে করে দেখাবো যে কিভাবে তোমরা পরীক্ষার হলে গিয়ে এই সেন্টেন্স গুলোকে কমপ্লিট করবে। আর সবচাইতে বড় যে বিষয় সেটা হলো তোমার পাঠ্যপুস্তক যে তোমার গ্রামারটা আছে, মেহরবানি করে ওইখানে তুমি একটু চোখটা বোলাও, দেখতে পারবে যে তোমার কমপ্লিটিং সেন্টেন্সের বিষয়গুলো কি কি আছে। এখন এই বাক্যগুলো প্রথম অংশ আছে, শেষ অংশ পরীক্ষার্থীকে লিখতে হবে, তোমাকে লিখতে হবে। এখন এই বাক্যটা কিন্তু শেষ অংশ লেখা আছে, প্রথম অংশ তোমাকে লিখতে হবে। এখন ক্যান নট ব্লটেড, এটা একটি
ইংরেজি প্রবাদ যে ভাগ্যের লিখন না যায় খণ্ডন। আচ্ছা, তাহলে আমরা দেখি আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো তাহলে কি হবে? তাহলে বোঝা যাইতেছে যে ইউ উইল নট পাস ইন দ্য এক্সামিনেশন, তাহলে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। অর্থাৎ এই বাক্যটার সাথে একটি সঙ্গতিপূর্ণ বাক্য আমরা লিখে দিতে পারি সহজেই। তাইলে এটাও লিখতে পারি আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল নট বি এ হায়ার এডুকেটেড, তাহলে তুমি উচ্চ শিক্ষিত হতে পারবে না। অর্থাৎ একটা সঙ্গতিপূর্ণ বাক্য আমাদের এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমি দুইটা বাক্য বললাম, কোনটা লিখবো? তাহলে আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে লেখাপড়া না করো তাহলে ইউ উইল নট বি হায়ার এডুকেটেড। এটাও যেরকম বাক্যটা চলে, সবচাইতে সহজ হইল ইউ উইল নট pass in the examination, pass in the examination হয়ে গেল। যদি না তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করো তাহলে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। তো সেকেন্ড যে সেন্টেন্সটা, ইট ইজ বাংলাদেশ, ইট ইজ বাংলাদেশ, এই হয় বাংলাদেশ। তাহলে হুইচ ইজ আওয়ার হোমল্যান্ড, হুইচ ইজ আওয়ার হোমল্যান্ড, অথবা হুইচ ইজ মাই কান্ট্রি, হুইচ ইজ মাই কান্ট্রি। অর্থাৎ এই বাক্যের সাথে মিলিয়ে তুমি যেটা খুশি লিখতে পারো, তবে অর্থপূর্ণ বাক্য গঠিত হতে হবে। বাক্যটা পূর্ণ হবে কি? পূর্ণ অর্থের সাথে। তাহলে এটা লেখা আছে ইট ইজ বাংলাদেশ, এই হয় বাংলাদেশ। তো হুইচ ইজ মাই হোমল্যান্ড অথবা হুইচ ইজ মাই কান্ট্রি, তাহলে আমি লিখি দিস ইজ বাংলাদেশ, হুইচ ইজ মাই কান্ট্রি। এই এবার আছে 1971 ইজ দ্য ইয়ার। তো 1971 সালে কি হলো? আমরা লিখতে পারি when we achieved our when we achieved our independence, যখন আমরা আমাদের স্বাধীনতা লাভ করেছি। তাহলে আমরা এটা দিয়ে লিখে নিলাম যে 1971 is the year when we independence, when we achieved our independent, when we achieved our independent, achieve বানানটা আমরা শুদ্ধ করে লিখি ACIEVED, achieved। 1971 is the year when we achieved our independence, ওকে। এটা হলো if I have seen you, if যুক্ত কন্ডিশনাল বাক্য, সুতরাং এটাকে আমরা লিখব ফিউচার ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা if I have seen you I will beat you, আমি তোমাকে মারবো। তাহলে এটা হয়ে গেল কমপ্লিট। এখন এটা আমরা লিখি ক্যান নট বি প্লটেড, না যায় খণ্ডন। তাহলে এটা একটা ইংরেজি প্রবাদ বা প্রবচনের যে বাক্য, এই বাক্যটা, তাহলে এটা আমার যদি স্টাডি থাকে, অর্থাৎ আমি যদি বারবার অধ্যয়ন করতে থাকি ইংলিশে, তাহলে আমরা এটা সহজে লিখতে পারবো। হোয়াট ইজ প্লটেড, এখানে হবে হোয়াট ইজ প্লটেড ক্যান নট বি ব্লটেড। তো এই ছিল আজকে তোমাদের জন্য স্বল্প পরিসরে দেখাবার একটা বিষয়।
আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে আমাকে 7 নং প্রশ্নের উত্তরটা এইভাবে করতে হবে, অর্থাৎ কমপ্লিট দ্য সেন্টেন্স গুলো পূর্ণ করতে হবে। এখন দেখো সুন্দরভাবে বাক্যগুলো পরিপূর্ণ হয়েছে। আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস ইন দ্য এক্সামিনেশন। ইট ইজ বাংলাদেশ হুইচ ইজ মাই কান্ট্রি। 1971 is the year when we achieved our independence. If I have seen you, I will beat you. What is slotted cannot be blotted. That's okay. You should not afraid your examination. তোমাকে ভয় পাওয়ার মতো কোনো কারণই নেই পরীক্ষার জন্য। পরীক্ষার প্রস্তুতি ভালো করে নিয়ে হলে গেলে অবশ্যই লেখা যাবে। আমি আশা করছি যতটুকু পারা যায় নিজেকে প্রস্তুত করে নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। আমরা যে সুন্দর একটা কোশ্চেনে পরীক্ষা দেই, বর্তমান যুগের পরীক্ষাগুলো খুবই সহজ এবং শর্ট আনসার করলে, অর্থাৎ এই যে আমি একটা প্রশ্নের আনসার করলাম অল্প একটু লেখার মাধ্যমে কিন্তু সহজেই 5 নাম্বার পাওয়া যাবে। সেই সাথে প্রিয় পরীক্ষার্থী, আমি তোমাদেরকে আরো জোর দিয়ে বলবো লিখিত বিষয়গুলো অর্থাৎ রাইটিং পার্ট যেখানে আছে সেগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে স্টাডি করতে হবে। সেখানে কিন্তু নাম্বার অনেক বেশি। অবশ্যই বানানের দিকে খেয়াল রাখতে হবে। বানানগুলো যদি সহি শুদ্ধ না হয় তাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। সুতরাং লিখিত বিষয়গুলোকেও অবশ্যই মনোযোগ সহকারে স্টাডি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আর যে গ্রামাটিক্যাল পার্টের যে বিষয়গুলো, এগুলো তো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, ছোট ছোট বিষয়, অল্প অল্প আনসার করলেই নাম্বার পাওয়া যাবে। তো যাই হোক, আজকের এই ক্লাসটা তুমি একটু সুন্দর করে দেখে নাও এবং নিজের বইয়ের সঙ্গে একটু মিলিয়ে নাও যে কিভাবে তোমাকে পরীক্ষার হলে আনসারগুলো করতে হবে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণই নাই। সুন্দর মতো রিভাইজ দিয়ে গেলে ইনশাআল্লাহ আশা করা যায় যে পরীক্ষা লেখা যাবে। তাহলে বোঝা গেল কমপ্লিট দ্য সেন্টেন্স, বাক্যগুলো এভাবে পূরণ করতে হবে। তোমরা মনোযোগ সহকারে চর্চা করো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং ভালো ফলাফল করো। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।